ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সমঝোতার উদ্যোগ ও দিনভর বিভিন্ন পক্ষের সাথে আলোচনার পর অবশেষে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কিন্তু আন্দোলন প্রত্যাহার করলেও এর প্রভাব কতটা কিংবা মাঠ পর্যায়ে সংস্কার ছাড়া হয়রানি আদৌ কতটা শূন্যের কোটায় নেমে আসবে, দর্শক এসব নিয়ে আজ টালিখাতা আলোচনার বিষয়। মাঠ পর্যায়ে সংস্কার ছাড়া এনবিআর এর হয়রানি কমবে? আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন বিটিএম এর সহ সভাপতি সালাউজ্জামান খান এবং এসএমসি অ্যাডভাইজারি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্নেহাশিস বড়ুয়া এফসিএ। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালিখাতায়। শুরুতে স্নেহাশিস বড়ুয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিষয়টি দেখলেন অনেকদিন ধরে যে আন্দোলন ছিল, কমপ্লিট শাটডাউন ছিল 2 দিন ব্যাপী, সবকিছু মিলিয়ে একটা বন্ধের অচল অবস্থা ছিল। অতঃপর ব্যবসায়ীদের সাথে একটা সব পক্ষের একটা নেগোসিয়েশনের পর আশ্বাসের ভিত্তিতে সে আন্দোলনটা প্রত্যাহার করা হলো। কিন্তু যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার, কিন্তু মাঠ পর্যায়ে আসলে সংস্কার ছাড়া হয়রানি আসলে কতটা কমবে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের এই স্টুডিওতে। তো এটা তো আসলে খুব কমন ফেনোমেনন যে আমরা সবসময় বলছি যে আমাদের হয়রানির শিকার হচ্ছে আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করতে যাই। তো এক্ষেত্রে আসলে প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া, মানে আমরা যে ইনস্টিটিউশনাল রিফর্ম ছাড়া এই ধরনের আসলে হয়রানি থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা আসলে কি করি, আমরা তো শুধু বাংলাদেশে কাজ করছি না, আমাদের বাংলাদেশের সাথে অনেকগুলো কাউন্টার পার্টদের সাথে কাজ করতে হয়। ধরেন, যখন মানুষ বলে যে ভাই দেখো স্নেহাশিস, আমরা যখন রিটার্ন ফাইল করতে যাই তখন আমাদেরকে খুব বেশি তথ্য মানে ঘাটতে হয় না, কারণ সব তথ্য কিন্তু ডিজিটাল মাধ্যমে থাকে। বছরের হিসাবটা কিন্তু আপনার কোথায় থাকে, আপনার ওই টিআইএন দিয়ে কিন্তু সব আপনার আমি বলবো লিঙ্ক থাকে। আপনি শুধু নামিয়ে দেখবেন যে আপনার হিসাবটা ঠিকমতো আছে কিনা, সম্পদ বা দায়টা ঠিকমতো প্রদর্শিত হচ্ছে কিনা। তার মানে সিস্টেমটা এমনভাবে ইন্টিগ্রেটেড যে আপনি আসলে কোনো একটা সম্পত্তি বা দায় লুকানোর কোনো জায়গা কিন্তু থাকছে না। আবার যখন রিটার্নটা ফাইল করা হচ্ছে তখন কিন্তু আমার কিন্তু এত ডকুমেন্টেশন আর দেওয়ার দরকার হচ্ছে না, কারণ ওই ডকুমেন্টেশনগুলো অলরেডি অনলাইনে আপলোডেড আছেই। এবার করদাতা যখন একটা রিটার্ন ফাইল করে অটোমেটিক পদ্ধতিতে কিন্তু তার হাতে কিন্তু কি রিটার্নের অ্যাকনলেজমেন্ট স্লিপটা চলে যাচ্ছে। এরপর সবচেয়ে বড় অভিযোগ আমাদের মধ্যে যে যারা আসলে আপনার কি হয় আপনার অডিটে পড়ে তারাই বারবার অডিটে পড়ে, তার মানে ওই যে রিটার্ন সিলেকশনসটা আমাদের কিন্তু ম্যানুয়াল প্রসেসে হয়। এবং যে রিটার্নের অ্যাসেসমেন্টের কাজ বাইরের দেশে কি হয় যে আপনার কাছে কিছু কাগজ লাগবে, ওরা চাচ্ছে ই প্রসেসিং এ আপনার যে ডকুমেন্টেশন আছে সেটা আপনি আপলোড করে দিচ্ছেন। আপনি জানছেন না যে আপনার আসলে করদাতা মানে কোন কর কর্মকর্তা অ্যাসেস করছে সে বিষয়টা কিন্তু আপনার জানতে হচ্ছে না, কারণ ফেসলেস অ্যাসেসমেন্ট হচ্ছে। তো তার মানে দেখেন, যখনই আমরা এই মানে দুর্নীতি বা হয়রানি বন্ধের কথা বলবো, তাহলে এই যে প্রাতিষ্ঠানিক সংস্কার, এই যে আপনার ইন্টিগ্রেটেড যে আইটি সিস্টেমের সংস্কার, এগুলো ছাড়া হয়রানি মুক্ত হওয়া কিন্তু খুব কঠিন। শুধু এবারের উদাহরণ দেখেন, 15 লাখ লোক অনলাইনে রিটার্ন দিয়েছে, তারা কিন্তু ফিজিক্যালি গিয়ে কিন্তু কোনো ফাইল দিতে হয়নি। সো তাদেরকে কিন্তু কোনো অফিসে যেতে হয়নি যে ভাই আমার সার্টিফিকেটটা দেন। অনলাইনে কিন্তু তার কাছে কিন্তু কি অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা কিন্তু চলে আসছে। সো আমরা মনে করি যে অর্গানোগ্রাম যেটা প্রাতিষ্ঠানিক এবং যে আইটি সিস্টেম এগুলো যত ডেভেলপ হবে, তত আমরা এই যে হয়রানির কথাগুলো বলছি এগুলো থেকে বের হয়ে আসতে পারবো। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণটা তুলে ধরেছেন একজন ব্যবসায়ী হিসেবে। সালাউজ্জামান খান, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, যে সংস্কারের কথা আমরা বলছি, মাঠ পর্যায়ে সংস্কারটাকে কতটা জরুরি মনে করছেন, করণীয় কি এবং কেন? জি, ধন্যবাদ আপনাকে আমাকে ডিবিসিতে আমন্ত্রণ জানানোর জন্য। দেখেন, ব্যবসায়ীরা কিন্তু ওতপ্রোত ভাবে দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করছে। আর এনবিআর এর যে দায়িত্ব সেটা হচ্ছে এই দেশকে সচল রাখা, ব্যবসায়ী এবং সরকারের যে রাজস্ব আহরণ করা। আমরা কিন্তু মাঠ পর্যায়ে বিভিন্ন রকমের সমস্যা ফেস করতেছি, যেটা যুগ যুগ যাবে হয়ে আসতেছে। এটার একমাত্র সমাধান হলো যদি প্রাতিষ্ঠানিক ভাবে যদি আপনারা এটাকে আইটি মানে অটোমেশনে যত দ্রুত যাওয়া যাবে এবং অটোমেশনের মধ্যে আমাদের সবাইকে আবদ্ধ করা যাবে, তখনই সম্ভব এই ধরনের সমস্যা থেকে বের হয়ে যাওয়া। কিন্তু সেখানে যদি দেখা যাচ্ছে যে আপনি 2% ডকুমেন্টেশন অটোমেশনে গেলেন, বাট বাকি 98% আমাদের অটোমেশনের কোনো সুযোগই নেই, তাহলে কিন্তু আমরা অটোমেশনের কোনো সুবিধা পাবো না। কারণ দেখা যাচ্ছে যে আমরা অনলাইনে কোনো সাবমিট করলাম, বাট আমাকে ভেরিফিকেশন আবার প্রিন্ট আউট করে ভেরিফিকেশন আনতে হচ্ছে, তাহলে কিন্তু একই কাজ দুইবার করে করার প্রয়োজন আসতেছে। তাই সরকারকে এখনই ভূমিকা নিতে হবে এনবিএল কে আবার ঢেলে সাজানোর জন্য, যাতে আমরা হয়রানি
ছাড়া যাতে একজন ব্যবসায়ী সে ট্যাক্স দিতে চায়, সে আয়কর দিতে যায়, তার যাতে কোনো হয়রানি না হয়, এটা একমাত্র সমাধান। সিনাসি দাদা সঠিক বলেছে, যত দ্রুত সম্ভব আমাদেরকে এটা অটোমেশনে যেতে হবে, এবং এই অটোমেশনে যাওয়ার পিছনে ব্যবসায়ীরা কিন্তু রাজি আছে। বাট আমাদের যে কাউন্টার পার্ট, যারা এনবিআর দায়িত্ব, তারা আসলে কতটুকু চায় সেটার উপর ডিপেন্ডেন্সি কিন্তু আমাদের অনেক। আমাদের একটা অটোমেশন এনে যদি আমাদের এনবিআর কে চাপিয়ে দেওয়া হয় যে কালকে থেকে সেটা ইউজ করো, সে আসলে এটা ইউজার ম্যানুয়াল না জানে, তাহলে কিন্তু সেখান থেকে আপনারা ক্ষতির দিকে যাবে। তাই আমরা মনে করি যে যত দ্রুত সম্ভব এনবিআর এর সকল কর্মকর্তাকে বুঝিয়ে সেই সফটওয়্যার সম্পর্কে তাদের জ্ঞান দিয়ে জানিয়ে যাতে এই অটোমেশনটা কার্যকর করা হয়। এখানে যদি একজন স্টেক হোল্ডারও এই অটোমেশন সম্পর্কে তার অনীহা প্রকাশ করে বা সে স্বাচ্ছন্দ্য বোধ না করে বা সে বুঝতে না পারে, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই অর্জন সেটা আনাটা অসম্ভব হয়ে যাবে। তাই আমাদের দাবি সরকারের কাছে, যাতে এনবিআর এর সকল কর্মকর্তাদের নিয়ে এবং ব্যবসায়ীদের স্টেক হোল্ডার তাদের সাথে আলোচনা করে একটা লং টার্ম একটা প্ল্যানিং করে যাতে স্টেপ বাই স্টেপ আমরা যাতে অটোমেশনে যেতে পারি, এতে সরকার এবং আমাদের সবারই উপকৃত হবে। নিশ্চয়ই স্নেহাশিস বড়ুয়া, শুনলেন সালুজ্জামান খান যে বিষয়টি তুলে ধরলো, আপনিও পর্যবেক্ষণ তুলে ধরেছেন, তিনিও তার পর্যবেক্ষণ তুলে ধরেছে। কিন্তু একটা বিষয়, এটা কিন্তু আজকে না, আপনারা বিভিন্ন সময় আমরা বিভিন্ন ব্যবসায়ী হোক আপনাদের কথাই বলি তুলে ধরেছেন, কিন্তু এই জায়গায় আসলে সরকার এখনো পৌঁছতে পারছে না। মানে নেপথ্য বিষয়টা কি বলে মনে করছেন? আসলে দেখুন, মানে আমরা এবারও যখন সংস্কারের কথাটা আসছে যে রেভিনিউ পলিসি এবং অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টটাকে আলাদা করা হবে, সেপারেশনের তো কথা বলা এগুলো হয়েছে। কিন্তু যে আলাদা করা হবে, তো এই জিনিসগুলো কিন্তু একটা মৌলিক সংস্কার। কারণ আপনি যদি মৌলিক বিষয়গুলো পরিবর্তন না করে যদি আপনি হয়তো আইনের মধ্যে রেট বাড়ালেন বা হয়তো কোনো অ্যালাউন্স ডিসঅ্যালাউন্সেস বাড়ালেন, এটা দিয়ে কিন্তু সংস্কার কিন্তু খুব বেশি কার্যকর হবে না। তাহলে এখন সবচেয়ে বড় যে জায়গায় দরকার সেটা হচ্ছে যে ধরেন আমাদের ইনকাম ট্যাক্স, ভিএটি এবং কাস্টমস এগুলো কিন্তু সেপারেট ওয়েতে ফাংশনস হয়, যদিও কাস্টমস অ্যান্ড ভিএটি অঙ্গাঙ্গিভাবে জড়িত মানে ক্যাডার হিসেবে, বাট কিন্তু সবগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনস এর জন্য একটা ইনস্ট্রুমেন্টাল হিসেবে রোল প্লে করে থাকে। তাহলে আমরা যখন মানে আপনার অটোমেশনের কথা চিন্তা করব, তাহলে দেখবেন অতীতে ইনকাম ট্যাক্সের অটোমেশনের জন্য বাইটেক্স নামে একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল। শুধু বাইটেক্স মানে ইনকাম ট্যাক্সকে আপনার অটোমেট করার জন্য। ভ্যাটের জন্য কিন্তু ভ্যাট অনলাইন সিস্টেম চালু করা হয়েছিল, মানে আপনি যখন আমরা ভিয়েতনামের ভ্যান্ডর দিয়ে, এবং কাস্টমসের জন্য এনএসডব্লিউ প্রজেক্ট কিন্তু চালু করা হয়েছিল। তাহলে দেখেন, আমরা যখন চিন্তা করছি যে একটা হায়ারার্কিটা কি হবে বা ইনফ্রাস্ট্রাকচারটা কি হবে, আমি যখন চিন্তা করব তখন আমাকে হেলিকপ্টার ভিউ থেকে দেখতে হবে, মানে উপর থেকে, যে আমাকে যেন এই প্রত্যেকটা উইং যেন ইন্টিগ্রেটেড থাকে, মানে একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেম যেন কথা বলে। আবার এই সিস্টেমগুলো সরকারের যত মানে উইংগুলো আছে, সেটা বিআরটিএ বলেন, ল্যান্ড মিনিস্ট্রি বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, প্রত্যেকটা মিনিস্ট্রিগুলোর সাথে বা ফাংশনাল অথরিটিগুলোর সাথে ইন্টিগ্রেটেড থাকতে হবে, মানে ইন্টার অপারেবিলিটির সিস্টেম থাকতে হবে। কারণ আজকে যখন আপনি একটা সফটওয়্যার কোডিং করছেন, আগামী বছর সেটা কিন্তু অবসোলেট হয়ে যাবে। তাহলে আমাদেরকে জিতু ভাইও যেটা বলেছে যে আমাদের একটা লং টার্ম ভিশনটা থাকতে হবে, যে আমি লং টার্মে দেখবো এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা কেপেবল, আপগ্রেডেবল এবং প্রত্যেকের সাথে কি ইন্টারলিঙ্ক করা যায়। তাহলে দেখেন, আমরা যখন এই বিটস এন্ড পিসের সফটওয়্যার বানাবো, তখন কিন্তু এক সিস্টেম আরেক সিস্টেমের সাথে কি কাজ করবে না। আরো এটা মাথায় রাখতে হবে যে দেখেন, এই যে আমরা বলছি এই সফটওয়্যারটা চালাবে কারা, তাহলে আমাদের দরকার হচ্ছে এই সফটওয়্যারের জন্য আমাদের একটা, যখন জিতু ভাইকে যদি জিজ্ঞেস করেন, তার প্রতিষ্ঠানে কিন্তু হেড অফ আইটি আছে, এবং আইটির ফাংশনসটা কিন্তু আপনার অপারেশনের লোক দিয়ে হবে না, কোনো ধরনের অ্যাকাউন্টসের লোক দিয়ে হবে না, লয়ার দিয়ে হবে না, আপনার আইটি ইজ এ সেপারেট ফাংশন। তাহলে এটা যে চালাবে, এই যে আমার অর্গানোগ্রামে আইটি স্পেশালিস্ট লাগবে, যাদেরকে কি সেপারেট ক্যাডারে আনতে পারবেন এই স্পেশালিস্টদেরকে, তাদের প্রত্যেক বছর একটা মানে মানে অর্থাৎ অ্যানুয়াল মেনটেনেন্সের জন্য একটা বাজেট লাগবে। তো আপনি নিশ্চয়ই, যদি এটাকে সামগ্রিকভাবে না দেখেন, ইন্টিগ্রেটেড ওয়েতে ওই বিটস এন্ড পিসেস কাজ করে, আর আবার 5 বছর পর আমরা হতাশ হব যে ভাই আমরা এটা নিয়ে চেষ্টা করেছিলাম, এটা আবার ফেল করেছি। অর্থাৎ তো মৌলিক আমি চাই না জায়গাগুলোতে আমরা ফেল আসলে করি। মানে পরিবর্তনটা আনতে হবে। সে জায়গায় সংস্কার না করলে আসলে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা করে কোনো একটা খুব একটা লং টার্ম বেনিফিটটা আসলে পাওয়া যাবে না। স্নেহাশিস বড়ুয়া এবং সালুজ্জামান খান, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আবারও ফিরবো আপনাদের সাথে আলোচনায়। বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আলোচনা আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আলোচনার বিষয়, মাঠ পর্যায়ে সংস্কার ছাড়া এনবিআর এর হয়রানি কমবে। আমরা ফিরছি আলোচনায়। সালুজ্জামান খান, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে, আন্দোলন হয়তো আশ্বাসের ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এর প্রভাব আসলে কতটা সুদূর প্রসারী হবে বলে মনে করছেন একজন ব্যবসায়ী হিসেবে?
জি দেখেন, এই জুনে কিন্তু আমাদের একটা বড় ঈদের একটা হলিডে ছিল প্রায় 10 দিন। সেখানে ব্যবসায়ীরা কিন্তু সাফার করেছে, কারণ আমাদের যে পণ্য বিদেশ থেকে আমরা আমদানি করি তা পোর্টে আটকা পড়েছিল এবং আমরা তা রিলিজ করতে পারিনি। সেখানে এক্সাম্পল আমার মতো প্রতিষ্ঠান 80 থেকে 90 লাখ টাকার মতো আমাদেরকে বিভিন্ন ধরনের পেনাল্টি পেমেন্ট করতে হয়েছে। এর পরবর্তীতে যখন ফ্যাক্টরিটা খুললো, আমরা যখন আবার কর্মে ফেরত আসলাম, তখন দেখলাম যে এনবিআর বিভিন্ন কর্মকর্তা কলম বিরতি বা কমপ্লিট শাটডাউন এরকম ধরনের শব্দ বা এরকম ধরনের প্রোগ্রাম আসার ফলে আমাদের কিন্তু গত 2-3 দিন যাবৎ পোর্টে কোনো কাজ না হয়ে যাওয়ার জন্য আমাদের উপরে কিন্তু জরিমানা আসতেছে। তাহলে দেখেন, ডিসিশন নিল সরকার, কর্মবিরতিতে গেল এনবিআর, আর ব্যবসায়ীরা তাদের পকেট থেকে কেন আমরা আসলে এই জরিমানা দিব? আমি মনে করি গভর্নমেন্টকে, যেহেতু এই প্রবলেমটা গতকাল সবার সাথে আলোচনা করে সমাধান হয়ে গিয়েছে একটা পর্যায়ে পর্যন্ত, তাই গত 2-3 দিন যাবত যাদের যাদের পোর্টে ড্যামারেজ এসেছে, এই ড্যামারেজটা মৌকুব করার ব্যবস্থা গভর্নমেন্টকে নিতে হবে, না এনবিআর কর্মকর্তাদের পকেট থেকে সেটা দেওয়ার ব্যবস্থা করা উচিত। কারণ আপনারা যারাই যে ডিসিশন নেন, কিন্তু এই টাকাটা যাচ্ছে ব্যবসায়ীদের। আর গতকাল যে ডিসিশনের ভিত্তিতে কর্মকর্তারা কাজে ফেললো, এটা আমি সাধুবাদ জানাই। আর এটা কিন্তু রাতারাতি প্রবলেম শেষ হওয়ার না, কারণ আসছে এরকম একটা জিনিস যেটা জোর করে আসে না। এনবিআর এ অনেক ভালো কর্মকর্তা আছে যারা অনেক নলেজেবল, ক্যাপাবল। তাদের ভবিষ্যতের দিকে চিন্তা করে, তাদের সাথে আলোচনা করে সরকার যে কোনো ডিসিশনই নিক, তাদেরকে আস্থায় এনেই কিন্তু ডিসিশনটা নেওয়া উচিত ছিল। আমরা দেখেছি হঠাৎ করে একটা গ্যাজেট আসলো যে এনবিআর কালকে থেকে বিলুপ্ত। আমার মনে হয় এই মিস হ্যান্ডলিং হওয়ার একটা পসিবিলিটি আছে। তাই সকলের সাথে আলোচনা করে এরকম ডিসিশন যাতে নেওয়া হয়, যাতে সকল স্টেক হোল্ডার যাতে এটা জড়িত থাকে। আর আমরা আগে থেকে বলেছি এনবিআর কে সংস্কার করা দরকার, যেখানে নীতি এবং এক্সিকিউশনটা আলাদা করা উচিত। সেটা আমাদের লং টাইমের প্রবলেম গুলো সলভ করবে। গভর্নমেন্টের যে ডিসিশনটা নেওয়া হলো সেটা রাইট, বাট এটার প্রয়োগের পদ্ধতিটা আমাদের কাছে মনে হচ্ছে এটা মিস হ্যান্ডলিং হয়েছে। আর ব্যবসায়ীরা সেটা সাফার করতে, এবং বিদেশি কিন্তু আমাদের বিভিন্ন ধরনের এক্সপোর্ট না হওয়ার কারণে বিভিন্ন ধরনের নেগেটিভ নিউজ যাচ্ছে। যেহেতু গতকাল রাত থেকে কর্মকর্তারা এবং ব্যবসায়ী এবং সরকার তিন সংস্থা একসাথে বসে এটাকে উইথড্র করেছে, তাই আমরা এটাকে সাধুবাদ জানাই। এবং আজ থেকে আশা করি যারা আমাদের সঠিক কর্মকর্তা আছে, যারা দেশের স্বার্থে ভাবে, যারা এই দেশের অগ্রযাত্রার জন্য যারা ভূমিকা পালন করতে, তারা সবাই মিলে এই প্রবলেমকে সলভ করব। এবং ভবিষ্যতে যদি গভর্নমেন্ট এরকম কোনো পদ্ধতি বা এরকম কোনো ডিসিশন নেয়, তাহলে সবার সাথে নিশ্চয়ই আলোচনা করে যাতে সবার সাথে ডিসিশনটা আলোচনা নেয়। করে আসলে সিদ্ধান্ত নিলে সেটা হয়তো দীর্ঘমেয়াদী ফলটা পাওয়া যাবে। নিশ্চয়ই। স্নেহাশিস বড়ুয়া, সবশেষ আপনার কাছে একটা প্রশ্ন সেটা রাখতে চাই, সেটা তো সরাসরি বলি যে মনে ক্ষোভ নিয়ে আসলে মাঠ পর্যায়ে কতটা ভালো ফল পাওয়া যাবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আহ, মনে ক্ষোভ নিয়ে তো আসলে দীর্ঘদিন বসবাস করা যায় না, সেটা তো আপনি নিশ্চয়ই জানেন, কারণ এটা মেশিন না, এটা একটা মন, মাইন্ড। তো যেহেতু দেয়ার আর ডিফারেন্স বিটুইন মাইন্ড অ্যান্ড মেশিনস, তো এখন সবচেয়ে বড় যে জায়গা যে আমরা আসলে কেউ কি দেশের খারাপ চাই কিনা, মানে আমরা যখন বলছি পলিসি এবং আপনার এক্সিকিউশন এই দুটো আমরা আলাদা চাই, এটা ব্যবসায়ীরাও চায়, আমরাও চাই, যারা কর্মকর্তা আছেন ওনারাও চায়। তাহলে দেখেন মনে হচ্ছে এটা এমন একটা ম্যাজিক বাটন যে আজকে পলিসি অ্যান্ড এক্সিকিউশন সেপারেট হয়ে গেলে কালকে থেকে খুব সুন্দর পলিসি তৈরি হবে, পরশুদিন থেকে খুব সুন্দরভাবে বাস্তবায়ন শুরু হবে। মানে এটা কিন্তু এভাবে কাজ করে না। তাহলে আমাদের এই যে একটা ইন্টিগ্রেশন বিটুইন পলিসি অ্যান্ড এক্সিকিউশন, এই জিনিসটা যদি খুব ভালোভাবে হয়, বিশেষ করে পলিসি যারা প্রণয়ন করবেন তাদের কি মাঠ পর্যায়ে, মানে বাংলাদেশের ইকোনমি কিভাবে চলে সে সম্বন্ধে অভিজ্ঞতা সম্পন্ন লোকজন থাকবে কিনা এবং কারা থাকবেন, এবং এই পলিসি টিমের সাথে যারা এক্সিকিউশনে কাজ করবেন তাদের সাথে সমন্বয়টা কিভাবে হবে এবং তারা কিভাবে কাজগুলোকে এক্সিকিউট করবেন। সো এই জায়গায় আসলে আমরা যদি অধ্যাদেশে খুব স্পষ্টতা পেতাম, তাহলে হয়তো আমরা মনে করতাম যে না, ফ্রেমওয়ার্কটা ভালো হয়েছে, আমরা ওয়েট করতাম যে যখন বাস্তবায়ন হবে সেটা কিভাবে বাস্তবায়নযোগ্য হবে। তো আমি মনে করি আপনি যে ক্ষোভের কথা বলছেন, সরকারের এখনো সময় আছে, মানে যে সময় ওনারা যেহেতু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসছে, সুন্দরভাবে সমস্ত স্টেক হোল্ডারদেরকে কনসালটেশনে নিয়ে বিভিন্ন দেশের যে বেস্ট প্র্যাকটিস গুলো আছে এগুলোকে মাথায় রেখে সবার জন্য সহনশীল একটা আমরা যদি এই আইনটা যদি তৈরি করতে পারি বা অধ্যাদেশটা জারি করতে পারি, আশা করি যারা ক্ষোভে আছেন তাদের ক্ষোভটাও প্রশমিত হবে, কারণ তাদের বিষয়গুলো যদি অ্যাড্রেসড হয়ে যান, এবং সরকারও দেখবে যে না, একটা বাস্তবায়নযোগ্য আমরা একটা আইন দেশের জন্য তৈরি করলাম। নিশ্চয়ই। সবশেষ আরেকটি বিষয় যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে একটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে, মাঠ পর্যায়ে আসলে কতটা প্রতিফলন পাওয়া যাবে সেটি। মানে
মাঠ পর্যায়ে প্রতিফলন। হ্যাঁ না হ্যাঁ এখন হ্যাঁ। মানে মাঠ পর্যায়ে ধরেন আমি আজকেও এনবিআর এ গিয়েছি, ট্যাক্স অফিসে গিয়েছি, ভ্যাট অফিসে গিয়েছি, দেখছি যে তারা তো তাদের কার্যক্রমগুলো আবার রিইনস্টেট করেছে, মানে শুনানির কার্যক্রম বা কার্যক্রমগুলো কিন্তু শুরু হয়ে গেছে। কারণ আজকে হচ্ছে আপনার লাস্ট ওয়ার্কিং ডে ফর দ্য ইয়ার, সবাই কালেকশন নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে গেছেন। সো তার মানে এই না যে সবাই মুখ বুঝে না না আমরা এটা মানবো না, আমরা কাজও করবো না, এই অবস্থায় কিন্তু আর নাই। হ্যাঁ, সো আমি মনে করছি যত দ্রুত এই পজিশনস গুলো মানে যে ইস্যুস গুলো আছে ওনারা বাস্তবায়ন করবে বলেছেন, এটা কমিটিতে ইনক্লুসিভ মেম্বার দিয়ে মানে তাদের দাবিগুলো দেখে স্টেক হোল্ডারদের মতামত দিয়ে যদি তাড়াতাড়ি ডিসপোজ অফ হয়ে যায়, তত তাড়াতাড়ি হয়তো মন থেকে ক্ষোভটা চলে যাবে যে না, যে নিশ্চয়ই, বিষয়ে আমাদের নিশ্চয়ই সবকিছু মনোমালিন্য একটা ছিল সেটা তো মিটে গেল। সুন্দর সমাধানটাই আসলে দরকার। স্নেহাশিস জি। বড়ুয়া এবং সাইদুজ্জামান খান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের তালিকাতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।